তাড়াতাড়ি করো, লোকজন চলে আসবে তো। বৌমা আমাকে ছেড়ে দাও, আমি মেলা দূর চলে যাব না। যা ভাত তোকে অনেক দূর পাঠাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে বৌমা। ওই যে ওই একটা কারণেই তোকে মেরে ফেলবো, জানো? তুই এসব কথা তোর ছেলেকে আর না বলতে পারিস। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার তো আমার কি যাচ্ছে বৌমা। বাবা আগে ওইদিকে দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি ফোন করে খুব তাড়াতাড়ি দেশে আসতে বললা, আসলে এত তাড়াতাড়ি আমাকে দেশে আসতে বলার কারণটা কি? তাড়াতাড়ি দেশে আসতে বলছি, অবশ্যই তার কারণ আছে। আজকে আমি আপনাকে অনেক কিছুই দেখাবো। কি বলো, তুমি আমাকে অনেক কিছু দেখাবে? আচ্ছা চলো দেখি তুমি আমাকে কি দেখাবে। চলেন, আমি যা বলি তাই করেন আজকে। আচ্ছা ঠিক আছে, চলো। চলেন ভাই। আচ্ছা মিলন, তুমি আমাকে ফোন করলা, আমি প্রবাস থেকে চলে আসলাম, কিন্তু বাড়িতে না নিয়ে তুমি জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছ, এর কারণ কি? জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি, এর কারণ আছে ভাই। আপনাকে একটা সারপ্রাইজ দেব। কি বলছো, আমাকে তুমি সারপ্রাইজ দিবা? হ্যাঁ, আর একটা জিনিস দেখাবো যা আপনি কোনোদিন দেখেন নাই। কি বলো, আমার বাড়ির আশপাশে আমি কোনোদিন দেখি নাই এমন জিনিস। আচ্ছা তুমি কি দেখাবা, চলো। আচ্ছা চলেন ভাই। বাবা তাড়াতাড়ি করো, লোকজন চলে আসবে তো। বৌমা আমাকে ছেড়ে দাও, আমি মেলা দূর চলে যাব না। তোমারে আর জ্বালাতন করতে আসবো না রে, আমাকে ছেড়ে দাও। ওকে তো সেই সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তুই সেই সুযোগ কাজে লাগাতে পারিসনি। তুই আমার মুখে মুখে তর্ক করছিস, তাই না? আবার আমাকে ভয় দেখাস যে তুই তোর ছেলেকে সব বলে দিবি। যা এই কবরে শুয়ে শুয়ে তোর ছেলেকে তুই সবকিছু বল। বাবা হয়েছে, বাবা রাখো। আমি কিচ্ছু পাবো না রে। যা ভাত তোকে অনেক দূর পাঠাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে বৌমা। আমি তো তোমাকে করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার শালের কাছে কিছু কব না নে। ও বিয়াই, সব থেকে তো সই দিয়ে লিখে দি, তাহলে আমাকে মারার কি দরকার? ওই যে ওই একটা কারণেই তোকে মেরে ফেলবো, জানো? তুই এসব কথা তোর ছেলেকে আর না বলতে পারিস, আর তোর ছেলে এসব শুনে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, সেটা তুই দেখবি আর মজা নিবি। সেই সুযোগ তোকে আর দেবো না। বাবা দাও, মাটি চাপা দাও। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার তো আমার কি যাচ্ছে বৌমা। বাবা আগে ওইদিকে দাও। বাবা তাড়াতাড়ি করো। ছেড়ে দাও তোমরা, আল্লাহ কিন্তু সহ্য করবে না। সোহেল, সোহেল তুই, সোহেল। আখি, এটা তুমি কি করতেছিলা? মা, তোমাকে ওরা চিন্তা খবর দিচ্ছে কেন? তুমি কি এমন অপরাধ করছো মা? ওরে মুখ নেই কর মতো, তুই আমার কাছ থেকে শোন কি হয়েছে। মা তুমি আমাকে সব খুলে বলো। শোন বাজন, তাহলে কি হয়েছে? আখি, আখি,
কিরে মা? আরে বাবা, কেমন আছো তুমি? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তোমার শরীর ভালো আছে? হ্যাঁ, আমার শরীর ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ। তা বাবা, মা কেমন আছে? আর তুমি মাকে আনলে না? মারে, তোর মা আমি সাথে করে আনিনি, এই জন্যই যে আবার বাড়তি ঝামেলা কিসের জন্য নিয়ে আসবো। আমি আজকে ঘুরে যাই, তোর মা অন্য দিনে আবার আসবে। বাবা, তুমি তো তাও মাঝে সাঝে আসো, কিন্তু মা তো একদমই আসে না। তুমি জানো, আমিও সংসারের জন্য তোমাদের ওখানে যাইতে পারি না। মাকে কতদিন দেখি না। আমারও তো ইচ্ছে করে মাকে দেখি, মার সঙ্গে 2-4টা ভালো মন্দ কথা বলি। শোন, আমি এখান থেকে ঘুরে চলে যাই, পরে তোর মাকে আবার পাঠিয়ে দেবো। তোর মা এসে তোকে দেখে যাবে, না হয় তোকে সঙ্গে করে আবার নিয়ে যাবে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। না বাবা, কোনো সমস্যা নেই। কিন্তু বাবা, তুমি যে আসলা, তুমি তো আমাকে একটাবার ফোনও দিতে পারতে, তুমি তো ফোনও দিলা না। মারে, ফোন দিয়ে আসি নেই, সমস্যা কি? বাবা মেয়ের বাড়িতে আসবে, ফোন দিয়ে আসা লাগবে এমন কি? তা আমি যে জন্য আসছি, কি করে বলি? কি হলো বাবা, বলো, কোনো সমস্যা নেই। কিসের জন্য আসছো? তার মানে হচ্ছে কি, মানে বলতে আমার সংকোচ বোধ হচ্ছে। তার কারণ কয়েকদিন আগেও তো আমি কিছু টাকা নিয়ে গেছি। ও, তুমি টাকার জন্য আসছো বাবা? কত টাকা লাগবে? আর টাকা দিয়ে বা এখন তুমি কি করবা? মারে, টাকা তো লাগবে অনেক, কিন্তু আমি অত টাকা তো তোর কাছ থেকে আমি চাবো না। আপাতত 3 লক্ষ টাকা হলেই হবে। আমি যে জমিটা বায়না দিচ্ছি না, ওনারা বলতেছে যে আপনি আমাকে এখন 3 লক্ষ টাকা দেন। আমি 3 লক্ষ টাকা ওদেরকে দিতে হবে। আর এই 3 লক্ষ টাকা তুই আমাকে দে। বাবা, সবই তো বুঝলাম, কিন্তু তুমি তো জানো যে তোমার জামাই প্রবাসে থাকলেও টাকা পাঠায় তো আমার শাশুড়ির অ্যাকাউন্টে। আর কিছুদিন আগেও তোমাকে আমি বেশ কিছু টাকা দিছি। এখন যদি আবার আমার শাশুড়ির থেকে টাকা চাইতে যাই, আমাকে তো কখনোই টাকা দেবে না। আমি তোমাকে কিভাবে টাকা দেব? শোন, তো শাশুড়িকে বোঝা যে টাকার প্রয়োজন, দিবে না কেন? আচ্ছা বাবা, সমস্যা নেই, তুমি আসছো, থাকো, তারপরে আমি যে কোনো একটা ব্যবস্থা করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাবা, তাহলে ভেতরে চলো। চল। বোমা, বোমা, ও বোমা। এই বুড়ি, তুই সারাদিন এইভাবে চিল্লাই চিল্লাই আমাকে ডাকিস, তারপর রাত হয়েছে, রাতের বেলা তোর চিল্লাইতে হবে? ও বোমা, সারাটা দিন কাম করেছে, একটা দানা পানি কিচ্ছু খাবি দেওনি আমার। আর কতক্ষণ এম্বা করে থাকা যায় কও? বোমা, এখন তো অন্তত কয়টা খাবি দাও। সেই কাক ভরে উঠপনে নামাজ পড়ে আবার সংসারের কাম শুরু করব। খাওয়ার তো নামই লিবে না নে, যে আমার শাউরি নিজে হাতে রাঁধলি বাইলি সাইডি খাইবি দেই, এই কথা তো কোনো সময় কও না। যতক্ষণ না হাত পাইতে আসে সাইডে খাতি দাও করব, ততক্ষণ তো দেও না। ও মা, সারাদিন তো কাম হয়েছে, এবার অন্তত খাতি দাও। কালকে দরকার হয় আবার সারাদিন খাতি দিয়ে না, আবার রাত্রেবেলা খাতি চাবো না। এই, কত রাত হয়েছে তোর কি খেয়াল আছে? এত রাতে কি আমি তোর জন্য খাবার নিয়ে বাতাস পাড়তেছি যে আমার শাশুড়ি কখন আসবে আমি তাকে খাবার দেবো? শোন, কোনো খাবার নেই। যা যা রান্না হয়েছিল সেটা আমি আর আমার বাবা খেয়ে ফেলছি। এখন ওই এঁটো কাটা পড়ে আছে, ওইগুলো কি খাবি? যদি খাস তাহলে ওইগুলো দিতে পারি, খাওয়ার হবে না। কে বৌমা, এটো কাটা পড়ে থাকবি কিসের জন্য? আমি কত ভালো মন্দ রাঁধলাম, পলোয়া রাঁধলাম, কত বড় একটা দেশি মুরগি রাঁধলাম। তোমার আব্বা এত খাদো, সে এত বড় মুরগিটা খাই ফেলা দিলি। আচ্ছা বৌমা, তোমার বাপকে জীবনে খায়নি, বাড়ির যে আরেকটা মুরব্বি রয়েছে, তোমার বাপ তো পারে আমার ডাইকে সারে একসাথে বসে খাতি। আমার মনে হয় কি তোমার বাপের খাওয়া দেখে ওর জন্মের পরে কোনোদিন খাওয়া চোখেই দেখেনি। আমার সাওয়ালের বাড়ি বসে অন্ন ধ্বংস করার জন্যই ওনার জন্ম হয়েছে। তুই কি বললি? তোর এত বড় সাহস! আমি যা কইছি ঠিক কইছি, উচিত জবাব দিছি। কি বললি তুই? তুই আমার বাবাকে খোঁটা দিয়ে কথা বললি? এই, আমার বাবা নাই জীবনে খায় নাই,
তুই তো খেয়ে বড় হয়েছিস, তাহলে অন্যের খাওয়া দেখে তোরা তো খাই খেয়ে আসে কোত্থেকে? আমার বাবাকে তুই ছোট লোক বললি, আমার বাবা নাকি জীবনে কখনো খায় নাই। তুই তো খেয়েছিস, আর এত বছর যা খেয়েছিস তার ঝালা তো কেসকে আমি তুলবো। এই, বল, আমার বাবা তোর আর কখনো কথা বলবি? কথা বলবি? তোকে লাই দিতে দিতে তুই একবার মাথায় চড়ে বসেছিস। তোর মুখে যখন যা আসে তুই আমার বাবা মা তুলে কথা বলিস। আজকে তোর আমি কোন মুখ দিয়ে কথা বললি? এই মুখ দিয়ে না, আমার বাবা তুলে কথা বললি না, তোর এই মুখটা আজকে আমি একদম ছিঁড়ে ফেলে দেবো, যেন আর পরবর্তীবার কখনো আমার বাবা মা তুলে তুই আর কথা বলতে না পারিস। আর খাওয়া, এই বাড়ির খাওয়া তোর বন্ধ তোকে আমি বলিনি, হ্যাঁ? আর তোকে তো এটা বলছি যে বাড়ি থেকে বের হয়ে যা, তাও যাস না। এই বাড়িতে থাকতে হলে আমার হুকুম মেনে চলতে হবে, আর যদি আমার হুকুম মেনে তুই না চলিস তাহলে খাওয়া দাওয়া একদম বন্ধ। আর এখন তোর কোনো খাওয়া হবে না। কালকে যদি আমার মনে হয় তোকে আমি খেতে দেব তাহলে দেব, না দিলে নাই। সমস্ত কাজ তুই করবি। এক মুঠ ভাত খাওয়ার জন্য যদি সারাদিন পর মায়ের খাওয়া লাগে, দরকার নেই ওই ভাত আমার। আমি সারাদিন না খাই রয়েছি, সারা রাত তো না খাই থাকবো। আম্মা, কি বোমা? আপনি এইখানে? আর আপনাকে পুরা বাড়িতে আমি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? রাখুন তো এগুলা। দেখি কি খবর কো? আম্মা, বলছিলাম যে আমার বাবা আসছে, বুঝছেন? আর আমার বাবার নাকি কিছু টাকা লাগবে, কি বেশি না, সামান্য মাত্র 3 লক্ষ টাকা। আমার বাবা হচ্ছে একটু জমি কিনবে তো, আর আমার বাবা যদি জমি কেনে সেটাতে কিন্তু আমাদেরই লাভ। তাই বলছি কি, এই যে এই চেকে একটা সই দিয়ে দেন, আমি ব্যাংকের থেকে টাকাটা উঠাই বাবাকে দেই। বোমা, তোমার বাপ কি শুরু করেছে? 1-1.5 মাস জাতি না জাতি এই বাড়ি চলে আসে টাকা পয়সা নেওয়ার জন্যে। এ আবার কেমনি কথা? বোমা শোনো, তোমাকে একটা কথা কই আজকে। আমার স্যার খুব কষ্ট করে কামাই করে, বুঝছাও? তোমরা যদি ওইটা না বোঝো তাহলে কেডা বুঝবে কও? সবার বাড়ির দেহি মানুষ শ্বশুর বাড়িতে টাকা পয়সা আনে, আর আমার ছাওয়ালের এমনই পুরা কপাল, শ্বশুর বাড়ি আরো টাকা দেওয়া লাগে, তাও 1-2 হাজার না, লাখে লাখে টাকা দেওয়া লাগে। কে বৌমা, তোমার বাপ কি ধান্দালি আসে আমার বাড়িতে টাকা পয়সা নিয়ে যায় নিজের নামে জমি করতেছে? এগুলি কি আমার ছাওয়ালের কোনো লাভ আছে? আমার ছাওয়ালের যদি লাভ থাকবি উনি আমার ছাওয়ালের নামে লিখবি। ওইগুলি কার নামে লেখে? ওই জমিগুলি নেই তো তোমার বাপের নামে। তোমার বাপের তো দায় পড়েছে, কে দায় যদি পড়ে থাকে তাহলে আমি আমার ছাওয়ালের নামে জমি রাখবো। তোমার বাপের তো আমি কই নাই যে তোমার বাপের জমি রাখুক, দোকানপাট রাখুক। শোনেন আম্মা, আপনাকে ভালোই ভালোই বলছি, আপনি টাকাটা দিয়ে দেন। আর কি বলছেন আমার বাবার নিজের নামে জমি করছে? আরে আপনি কেন বুঝতে পারছেন না? আমার বাবার নামে জমি মানে আমার নামে, আর আমার নামে মানে আপনার ছেলের নামে। আমার বাবার কি আর কোনো সন্তান আছে যে আমার বাবা তাদের নামে লিখে দেবে? আমার বাবা যখন থাকবে না তখন সব কিছুর মালিক আমি হব, আর আমার মানে তো আপনার ছেলেরই। তাহলে আপনি কেন তো আপত্তি করছেন? শোনো বৌমা, তোমার বাপ যদি এতই ভালো হইতো, আমার ছাওয়ালের চিন্তা এতই করতো, কইলামই তো সে নিজের নামে জমি না রাখে আমার ছাওয়ালের নামে রাখতো। শোনো, তোমার বাপের এত চিন্তা করা লাগবে না আমার ছাওয়ালেকে। আমার ছাওয়ালেকে আমি খুব কষ্ট করে প্রবাসে পাঠাইছি। আমার ছাওয়াল ইনকাম করে দেখছে টাকা, সেই টাকা দিয়ে যা খরচ করার, যে জায়গায় জমি রাখা দরকার আমি রাখবো। তোমার আর তোমার বাপের তো নাক গলানি লাগবে না। নেই যাও হেনতেন, 1 টাকাও পাবে না তুমি। আমি যাব মানে? এই তোকে ভালোই ভালোই বলতেছি যে তুই এই চেকে সই কর। তুই আমার কথা না শুনে তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, হ্যাঁ? চেকে সই করবি না? করবি না চেকে সই? বাবা, করবি না চেকে সই? বল, এখনো করছিস, সময় আছে, চেকে সই করে দে। তাছাড়া কিন্তু তোর অবস্থা কিন্তু আমি খারাপ করে ফেলবো। করবি না? বল, চেকে সই করে দে। না, আমি চেকে সই দেবো না। দিবি না? এখনো বলছি তুই চেকে সই করে দে। বোমা, দিবি না কেন? দিবি না কেন?
বাবা মাইরা না। চেকে সই দিবি না? এই এই তোকে আমি ভালোই ভালোই বললাম যে তুই চেকে সইটা করে দে, কিন্তু তুই চেকে সই না করে আমার সাথে খারাপ ব্যবহার করলি, আমার উপর দিয়ে মাতবাড়ি করলি, তাই না? শোন, আমিও আখি খুব ভালো করে জানি তোর থেকে কিভাবে সই নিতে হয়। এই যে তোর উপর আমার অত্যাচার শুরু হলো, যতদিন তুই এই চেকে সই করবি না ততদিন পর্যন্ত তোর সাথে এইরকম অত্যাচার চলতে থাকবে। যা। তুমি আমার উপর যত অত্যাচারই করো, একটা সইও আমি দেব না। আমার সাওয়ালের প্রবাসের এত কষ্টের টাকা আমি তোমাকে নষ্ট করতে দেব না। দেখেছো বাবা, আমি তোমাকে বললাম না যে আমার শাশুড়ি টাকা দিতে রাজি হবে না? শোন, আমি যে জমিটা কিনবো এই জমিটা তো তোরই, তুই ছাড়া আমার কেউ আছে? আচ্ছা, এই মহিলাটা বোঝে না কেন যে আমার একটা মেয়ে, আমি যদি জমি কিনি সম্পূর্ণ তুই মালিক হয়ে যাবি, আর তুই মালিক হওয়া মানে তার ছেলেও মালিক হয়ে যাওয়া। এইটাই তাকে বোঝাবে কে বাবা? হ্যাঁ, ওনাকে তো অনেকভাবেই বোঝালাম, এমনকি নির্যাতনও করলাম, তারপরও রাজি হলো না। শোন, ওই সোজা আঙুলে ঘি উঠবে না। ওর নির্যাতন কম হয়েছে, ওকে আরো বেশি নির্যাতন করতে হবে, দেখবি তখন ঠিক রাজি হয়ে যাবে। কি বলো বাবা, এত ভাবে নির্যাতন করলাম তাও রাজি হলো না, আর ওর থেকেও বেশি নির্যাতন করব তাহলে কি হ্যাঁ। দেবে? হ্যাঁ হ্যাঁ, ওকে আরো নির্যাতন করতে হবে, দেখো ঠিক এমনি এমনি তখন রাজি হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো বাবা, সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠতেছে না, তাহলে তো আমরা আঙ্গুলটা একটু বাঁকা করতেই পারি, তাই না? হ্যাঁ। ওই বুড়ির থেকে যে কোনো ভাবেই হোক টাকা পয়সা আদায় করে নিতেই হবে। চলো বাবা। চল। বল, তুই ওই চেকে সই করবি কিনা? না, আমি সই করব না। আমার সাওয়ালের হাতে একটা টাকা আমি নষ্ট করতে দেব না। চিন্তা করছিস ওর ছেলের টাকা পয়সা নষ্ট করতে দেবে না? এই জমিটা যে আমি কিনবো, এই জমিটা আমার নামে হলেই আমার মেয়ের নামে হবে, আর আমার মেয়ের নামে হলেই তোর ছেলের নামে হবে। তুই বুঝিস না কেন? না, আমি আর কিছু বুঝিনি। আমার সুপুর তুমি যাই করো না কে, আমি আর সই করব না রে। চুবা, আরে চুবা। বুঝছো বাবা, আমি বুঝে গেছি যে ও সোজা আঙ্গুলে সোজা হবে না, ওর জন্য আঙ্গুলটা বাঁকাতেই হবে। তুই যতক্ষণ না স্বীকার করবি যে তুই এই চেকে সই করবি, ততক্ষণ পর্যন্ত তোকে এই পানিতে চুবাবো। ধরো বাবা। এখনো বলছি, সময় থাকতে রাজি হয়ে যা, তোর জন্যই ভালো হবে। না, আমার ভালো হওয়ার দরকার নাই, তাও আমি আমার সাওয়ালের টাকা নষ্ট হতে দেব না। তোকে আমি শেষবারের মতো বলছি, তুই এক্ষুনি স্বীকার করে নে যে তুই চেকে সই করবি। লাস্ট বার। আমি যদি মরেও যাই তাও তোমরা আর একটা টাকাও পাবে না। সারো আমার, সারো করছি। আমি আমার সোহেলের কাছে সব কয়ে দেব। সোহেলের কাছে সবকিছু বলার আগে তোর এই জবান আমি একদম বন্ধ করে দেব। ওর নাকের ভিতর দিয়ে পানি ঢাল। শোন, তোকে আমি আবারও বলে দিচ্ছি, এখনো সময় থাকতে রাজি হয়ে যা, তাছাড়া এর থেকেও ভয়াবহ পরিণাম আমি করে ছাড়বো, এই বলে দিয়ে গেলাম। চলো বাবা। এই যে আম্মা, আপনাকে সে আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, রাখেন তো এগুলা। আস্তে আস্তে বাবা, এ কি করতেছো? কিছু করতেছি না, তবে এখন আপনি যদি এই চেকে সই না দেন
তাহলে কি যে করব আমি নিজেও জানি না। বৌমা, তোমরা এখনো বাপ মেয়ে সেকেই পড়ে রইছ। সি 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 বিয়াই, আপনার কি এইটুকু লজ্জাবোধ নাই যে আপনার বিয়ান কত করে করছে? আপনি কি এবার চলে যাইতে সেকে সই দেব না, টেকা দেব না, তারপরে আপনি একটু লজ্জা নেই? শোনেন বিয়াই, আপনার যদি লজ্জা ঘৃণা বলে যদি কিছু থাকতো তাহলে এই বাড়িতে অনেক আগেই চলে যাইতেন। শোনো বৌমা, আবারও করছি, সেকে আমি সই দেব না। সে তুমি আমার যত নির্যাতনই করো না কেন, আর খাওয়া তো কবেই বন্ধ করে দিছ। দাও, তাতে আমার সমস্যা নেই, আমি না খাইতে খাইতে মরে যাব, তারপরও না আমি সেকে সই দেব না। তুই সই দিবি না? না দিবি না তুই? আর তুই আমার বাবা তুলে কথা বললি। এই, তোর ছেলে যে প্রবাসে থাকে, তোর ছেলের টাকা পয়সার উপর কি আমার কোনো হক নাই? তুই আমার হক নষ্ট করে সমস্ত টাকা পয়সা তোর অ্যাকাউন্টে রাখিস, আর আমার কোনো কিছু প্রয়োজন হলে তোর থেকে চেয়ে নিতে হয়, তাই না? না, আজকে যেভাবেই হোক তোর থেকে আমি এই চেকের পাতায় সাইন করবাই করব। না, কোনো সময় পারবা না। কম অত্যাচার তো করতে চাও না, তাও কি দিচ্ছি আমি সেকে সই করে। বোমা, যদি তুমি আমাকে জিন্দা কবরও দিয়ে দাও তাও আমি সই দেব না, তোমরা যা ইচ্ছা করে নাও। বাবা, এই বুড়ি, তুই তো ভালো একটা বুদ্ধি দিয়েছিস। ধরো ধরো বাবা, আমার মাথায় এই বুদ্ধি ছিল না যে ওকে আমি জিন্দা কবর দিয়ে দেব, কিন্তু দেখো বুদ্ধিটা ওই আমাকে দিয়েছে, আর আমি এই বুদ্ধিটাই কাজে লাগাবো। কিন্তু তোকে জিন্দা কবর দেওয়ার আগে এই চেকের প্রতিটা পাতায় তোর আমি স্বাক্ষর নিয়েই ছাড়বো। বয় এখানে। বাবা, বাবা তুমি ওর পাও ধরো। দে, সই কর। এই দিকে আর বুড়ি, সই করে দে, সই করে দে বলছি। নে, কলম নে, ধর। ও বোমা, ছেড়ে দাও, সই কর। এত অন্যায় করে না। সই কর বলছি, সই কর, সই কর, সই কর, এটাতে সই কর। আরে তাড়াতাড়ি সই কর। বাবা, ছাড়ো বিয়ে। তুই বাবা ছাড়ো ছাড়ো ছাড়ো, ওর লাগছে, ছেড়ে দাও। তুই যত তাড়াতাড়ি সই করবি তত তাড়াতাড়ি আমি তোকে ছেড়ে দেবো। বাবার ব্যথা দিও না। নে নে, সই করে দে। আরে সই কর। ভাবি, ভাবি, এই তো শেষ শেষ। আমার নেন নেন নেন। এই তো লক্ষ্মী আম্মা, এর আগেই যদি সইটা করে দিতেন তাহলে তো এত অত্যাচার করা লাগতো না। উঠুন, আরেকটু কাজ আমার বাকি আছে। বোমা, কি কও? বাবা ধরো, আমি যে তোর থেকে এই যে প্রতিটা চেকের পাতায় সই করে নিয়েছি, এখন সব টাকা পয়সা কিন্তু আমার। তবে আরেকটা কথা, তোকে যদি আমি বাঁচিয়ে রাখি, আমি জানি এই সব কিছু তুই তোর ছেলের কাছে বলে দিবি, আর এই সুযোগ আমি তোকে দেবই না। তুই বলেছিস তাকে জিন্দা কবর দিতে, তোকে আমি জিন্দা কবর দিয়ে ছাড়ব। না বাবা চলো। আমার ছেড়ে দাও, তোমরা তো সই নেই নিছাও, আমার ছেড়ে দাও করছে। বাবা, আমার ছেড়ে। এই কালনাগিরি, এই ডাইনি, তুই আমার মার সঙ্গে এমনটা করছিস কেন বল? কেন করলি এমনটা? আমি তখন প্রবাস থেকে ফোন দিতাম, তুই বলতি আমার মায়ের অনেক যত্ন করিস, অনেক সেবা করিস, এত সেবা করছিস যে আজকে আমার মাকে তুই জিন্দা কবর দিতেও পিছু পাস না। আর আপনাকে বলি, আমি ওই দূরপ্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করি, আর আপনি মাসে মাসে আসেন আমার বাড়িতে টাকা নিতে, আর শুধু টাকা নিয়েই যদি চলে যাইতে তাহলে আমার বাড়িতে অশান্তি লাগতো না। আপনি টাকা নিছেন, আবার আপনার মেয়েকে বুদ্ধি দিচ্ছেন আমার মাকে জিন্দা কবর দেওয়ার জন্য। আরে প্রত্যেকটা প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে সেটা আপনি জানেন? সেটা যদি আপনি কোনোদিন দেখতেন একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে, তাহলে এমনটা করতে পারতেন না। আমার মা জানে
আমার মাকে আমি বলেছিলাম, মা জানো এই দূর প্রবাসে থাকতে আমার ইচ্ছা করে না। 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করার পর নিজে রান্না করে খাইতে হয়, আবার সকালে নিজে রান্না করে খেয়ে আমার কাজে যাইতে হয়। জানো আমি ঘুমানোর কোনো সুযোগ পাই না। শুধু তাই না, একজন যদি খুন করে জেলখানায় যায়, তার পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে পারে, কিন্তু প্রবাস এমন একটা জেলখানা যে জায়গায় পরিবারে কেউ দেখা করতে পারে না। যখন আমি অসুস্থ হয়ে যাইতাম, নিজে ডাক্তারের কাছে যাইতে হতো, তখন খুব ইচ্ছে করতো, মা তোমার ছেলে অনেক কষ্টে আছে, মাথায় একটু হাত বুলে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা। কিন্তু আমরা প্রবাসীরা এই কষ্টের কথাগুলো কাউকে বলতে পারি না। এত কষ্ট করে টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই, আর সেই টাকা তোমরা ইচ্ছা মতো খরচ করবা, আর আমার মা সেই টাকা দিতে রাজি হয়নি জন্য আজকে তোমরা একজন প্রবাসীর মাকে জিন্দা কবর দিতেও পিছু পা হইলা না। তোমরা কি মানুষ নাকি মানুষ রূপে জানোয়ার? তোমার ওই বুকটা ছিঁড়ে আমার দেখতে ইচ্ছা করছে ওই জায়গায় কোনো মানুষ বাস করে নাকি মানুষ রূপে জানোয়ার বাস করে, যে জানোয়ার শুধু টাকা টাকা আর টাকা বুঝে, কিন্তু হ্যাঁ তার মধ্যে মানুষ সবোধ বলে কিছুই নেই। আরে তুই কেমন মানুষ যে একজন মানুষকে জিন্দা কবর দিতে পিছু পা হইলি না? আজকে যদি তোর মা হইতো তাহলে এমনটা করতে পারতি। আর আপনাকে বলি, আপনার মেয়েকে বলা উচিত ছিল আপনার, মা শাশুড়িরা তো মায়ের মতো হয়, তাদেরকে সেবা করা উচিত, তাদেরকে মায়ের মতো যত্ন করা উচিত। তা না করে আপনি আইছেন আপনার মেয়ের সঙ্গে সঙ্গ দিয়ে আমার মাকে জিন্দা কবর দিতে। আজকে যদি মিলন আমাকে ফোন করে না বলতো তাহলে আমি কিছুই জানতাম না। মিলন আমাকে আগেই ফোন করে সব বলছিল, ভাই আপনার শ্বশুর আর আপনার বউ আপনার মাকে নির্যাতন করে, অত্যাচার করে। আমি বিশ্বাস করি নাই, কিন্তু ও যখন আবার ভিডিও কলে সব কিছু দেখাইছে তারপর আমি বিশ্বাস করছি। শুধু তাই নয়, আজকে আমি প্রবাস থেকে বাড়িতে ঢোকার কথা ছিল, কিন্তু মিলন আমাকে বলল, ভাই আপনার বাড়ির পিছনে চলেন, আপনাকে আমি সারপ্রাইজ দেব, আপনাকে আমি এমন জিনিস দেখাবো যে আপনি কোনোদিনও দেখেননি। সত্যি আমি অনেক বড় সারপ্রাইজ পেয়ে গেছি। আমার বউ আমার মাকে জিন্দা কবর দিচ্ছে, আর সেটা আমি নিজের চোখে দেখছি। ইচ্ছাইতে বড় সারপ্রাইজ কি হতে পারে? যাই হোক, তোরা দুইজন মিলে আমার মাকে জিন্দা কবর দিছিস না, আজকে আমরা সবাই মিলে তোদের দুজনকে জিন্দা কবর দিব। তারপরে বুঝবি এই মাটির নিচে থাকা কতটা কষ্টের আর কতটা আরামের। মিলন ধরো, ওদের দুজনকে আমরা জিন্দা কবর দিব। অনেক হয়েছে, চল ওদের দল বলতেছি। বাবা ওরা অমানুষ জানোয়ার হতে পারে, তাই বলে তুই কি জানোয়ারের সাথে জানোয়ারের মতো আচরণ করবি? ক এই কাজটা করিস না, তার থেকে শিক্ষা হয়। ওদেরকে তুই এমন একটা শিক্ষা দে যেন ওদের সারা জীবন মনে থাকে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, ওদেরকে এমন শিক্ষা দিতে হবে যাতে সারা জীবন মনে রাখে। তাই আমি তোকে তালাক দিয়ে দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, যা বলছি। যাও চল মা চল। মা আর কাঁদিস না, তোর মা কি মরে গেছে নাকি? হ্যাঁ, এই যে আমি জলজ্যান্ত বাইসে আছি, আমার এমন একটা সওয়াল থাকতে এই মা কি মরতে পারে নাকি? আর তোর তো এখন সুখের দিন, শয়তানগুলা বাড়ির থেকে দূর হয়েছে, এখন তোকে আমি ভালো দেখে আরেকটা বিয়ে দেব। চল বাবা। না মা, আমি আর কোনোদিনও বিয়ে করবো না। আমি বাকি জীবনটুকু আমার মায়ের সেবা করে কাটাইতেছে।